শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের এই কাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। একটা মানুষ তার স্বপ্নকে বাঁধে তার পথ চলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সেই স্বপ্ন বুননের একজন নির্মাতার সঙ্গে আজকে আমরা আড্ডায় বসেছি। আপনাদের সাথে গল্প আড্ডা হবে। আপনারা তাকে অনেকেই চিনেন, আমাদের থিয়েটারের প্রিয় মুখ, আমাদের পরিচিত, আমাদের প্রিয়জন, আমাদের নাট্য বন্ধু রাহাত কবির, নাট্য নির্মাতা, সদস্য, নাট্যাধার। রাহাত, স্বাগত তোমাকে এই মঞ্চালোকে। থ্যাংক ইউ। রাহাত, আমরা যখন থিয়েটারটা শুরু করেছিলাম, ওই সময় থিয়েটার শুরু করা তখন তোমরা কিন্তু ফুল উদ্যমে থিয়েটারটা শুরু করেছিলে। মানে সেই থিয়েটারটা শুরু করাটা, তোমার এই জায়গায় আসার মানে অনুপ্রেরণাটা কার কাছ থেকে? অনুপ্রেরণা বললে একটু পিছন থেকে যেতে হবে। হ্যাঁ, যে আমি ধরেন পারিবারিক জায়গা থেকে যেটা হয়েছে যে ছোটবেলা থেকে দেখতাম আমাদের পরিবারটা খুব রক্ষণশীল পরিবার ছিল। তো সচরাচর যেটা হয়, রক্ষণশীল পরিবারে কখনো কালচারাল ব্যাপারগুলো খুব একটা থাকে না, একদম। একটু কিন্তু আমাদের ফ্যামিলিটা ছিল যেমন রক্ষণশীল, আবার দেখতাম যে আমার দুই ফুফু, একজন গান শিখতো, গিটার বাজাতো, তবলাও শিখতো। সপ্তক নামে একটা সংগঠন ছিল আমাদের এলাকায়, ওখানে। তো ছোটবেলা থেকেই আমি যখন দেখতাম যে আমার দুই ফুফুকে এটার মধ্যেই আমি বড় হয়েছি, ওনাদেরকে এটা দেখে, ওই ব্যাপারটা ছিল। আর এরপরে যেটার আমার পিক পয়েন্ট, স্কুলে থাকতে 8-9-এর দিকে হচ্ছে যে স্কুলে একটা বার্ষিক প্রতিযোগিতা হতো। তো বার্ষিক যেই প্রতিযোগিতা, ওই অনুষ্ঠানে স্কুলে একটা সার্কুলার দেয় যে নাটক হবে, তো যারা যারা আগ্রহী তারা নাটকে আসবে। তো ওই আগ্রহ থেকে মনে হলো যে আচ্ছা যাই। তো এখন বর্তমানে উত্তরাধিকারে যিনি পুলকদা, উনি আমাদের টিচার ছিল, অসিত দাস। তো আমি প্রথম দিকে 3-4 দিন যখন মহড়ায় যাই, মহড়ায় গিয়ে আমি ঘাবড়ে যাই। এটা এত আমার কাছে অনেক সহজ মনে হয়েছিল, কিন্তু যাই দেখি যে এটা অনেক কঠিন। তো 3-4 দিনে আসলে আমি ওখান থেকে পালায় আসি, যে না, এটা আমার দ্বারা হবে না। থিয়েটারে কিন্তু আমরা এটা বলি, কিন্তু কঠিনের আপন করিলাম। হ্যাঁ, সেই তো প্রথম 3-4 দিন গিয়ে আমি ঘাবড়ায় গেছি যে এই ব্যাপারটা যেমনটা মনে করছি এটা তো এরকম না। তো ওইখানে একটা ব্রেক পড়ে। এরপরে ধরেন এসএসসির পরে, এটা খুব সম্ভবত 96-97-এর পরই, তখন এসএসসির পরে একটা গ্যাপ থাকে না, ওই রেজাল্ট আউটের আগ পর্যন্ত। ওই গ্যাপটাতে কি করব, তখন হচ্ছে তির্যকের হান্নান ভাই ছিল আমাদের এলাকার। আমাদের তখন ওখানে নাট্য সম্প্রদায় শিকড় নামে একটা সংগঠন ছিল, গ্রুপ থিয়েটারের সংগঠন, এটা ফোরামভুক্ত। তো ওইখানে গিয়ে আমি জয়েন করলাম হান্নান ভাইয়ের সাথে। 3-4 মাস কাজ করলাম, আবার পালাইলাম। আমি কিন্তু পালাচ্ছি, তখন কিন্তু ইনভলভ না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওইখানে একটা জীবন থেকে পালাচ্ছ নাকি থিয়েটার থেকে পালাচ্ছ? মানে থিয়েটার করতেও চাই, কিন্তু গিয়ে যখন ঢুকি ওখানের যেই মহাযজ্ঞটা দেখি হয়ে উঠতেছে না, এরকম একটা ব্যাপার। তখনও তো ওইভাবে ইনভলভ হইনি। আচ্ছা, যেটা হয় যে শিকড়ে যখন কাজ করি, তখন ওখানেও আমি 3-4 মাসের বেশি সার্ভাইভ করতে পারি নাই, ওখান থেকেও আমি পালাই। কিন্তু ওই সময় যেটা হয়, আমাদের এখন বর্তমানে নাট্যাধারের যিনি নির্দেশক, যাত্রা ভাই, মোস্তফা কামাল যাত্রা, ওনাকে আনা হয় 7 দিনের একটা কর্মশালা করানোর জন্য। ওইখান থেকেই যাত্রা ভাইয়ের সাথে আমার পরিচয়। আমি ওই কর্মশালাটা করি, কিন্তু শিকড়ে আমার আর কাজ করা হয় না। মাঝখানে 3-4 বছর আমি একদম ডিটাচ থিয়েটার থেকে, টুকটাক কাজ করতেছি। হঠাৎ একদিন দেখা যাত্রা ভাইয়ের সাথে কোনো একটা এনজিও প্রোগ্রামে, তো ডাক দিছে, কি করতেছো? ভাই কিছু করতেছি না, ঘুরি ফিরি খাই, এই। বলছে যে আসো শিল্পকলা একদিন আসো। তো ওই দিন কি জানি কি মনে হইলো, সন্ধ্যায় শিল্পকলায় গেলাম। তখন সমীকরণে রমেশ শীলের প্রোডাকশন চলতেছে, মলকাবানু চলতেছে, রানিং প্রোডাকশন। এই মাসে রমেশ শীল, ওই মাসে মলকাবানু। তো আমি যখন রমেশ শীলের মহড়া কক্ষে গিয়ে ঢুকি, তখন ধরেন সুমিত দত্ত, মঞ্জু ভাই, মানে সব বাঘা আর্টিস্ট। আর ওইটা তো নাচ গানে ভরপুর একটা প্রোডাকশন। আমি ওখানে 30-35 জন পারফর্মারের মাঝখানে আমি কোনায় যাই চুপচাপ বসে থাকতাম, আমার তো জায়গা নেই ওই জায়গায়।
মানে নাচে গানে ভরপুর এরকম একটা প্রোডাকশনের সাথে টানা কয়েকদিন থাকার পর ওখান থেকে আসলে আর ছুটতে পারিনি। এই হচ্ছে আমার শুরু। এই যে শুরুটার কথা তুমি বললা, এই শুরুটা করতে গিয়ে মানে কোনো চ্যালেঞ্জিং তোমাকে ফেস করতে হয়েছে? এই সময়টা আসলে চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই। পাগলামি অন্য ধরনের একটা ছিল, কারণ শুরুর দিকে তো আমি অতটা সিরিয়াস ছিলাম না, যাচ্ছি আসতেছি। যখন আসলে এই দুইটা প্রোডাকশনের সাথে ইনভলভ হলাম, এই দুইটা প্রোডাকশন অ্যাকচুয়ালি এটা খুব জমজমাট প্রোডাকশন তো দুইটা, এইটাই মনে হয় আমাকে টানছে, এইটা একটা কারণ আটকায় রাখছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে যখন রমেশ শীলের কাজ চলতেছে তখন তো আমার ওখানে পারফরমেন্সের সুযোগ নেই, আমি অনেক জুনিয়র। কামাল ভাই যেটা করতো, উনি লাইট করতো, উনি স্ক্রিপ্টটা নিয়ে আমাকে ধরায় দিয়ে উনি লাইট বোর্ডে, তখন হয়তো ভাঙ্গা ডিমার বোর্ড ছিল শিল্পকলায়, উনি উপরে আমাকে সাথে করে নিয়ে যেত। তো উপরে ওনার সাথে বসে বসে উনি লাইট করতো, স্ক্রিপ্টটা আমাকে ফলো করতে বলতো। ওনার সাথে আমি প্রথম 2-3 মাস এই কাজটাই করছি। রমেশ শীল বল কামানোর সময় আমি ওনার পাশে বসে, উনি স্ক্রিপ্ট নোটগুলা বলতো যে তুমি একটু বলো, তখন ওই বাটন ফোন দিয়ে আলো মেরে মেরে আমি ওনাকে অ্যাসিস্ট করতাম। তো উপর থেকে পারফর্মাররা পারফরমেন্স করতেছে, আমি দূর থেকে দেখতেছি, এই ভিজুয়ালটা কামাল ভাইয়ের পাশে বসা ছিলাম বলে তখন প্রথম দেখতে পারছি। আমরা তো পারফরমেন্স করি, উপর থেকে দেখার যে ভিজুয়ালাইজেশনটা, এটা তখনও মানে শুরুতেই আমি সৌভাগ্যবান যে কামাল ভাই আমাকে পাশে রাখছে, ওইটা দেখছি। ওই ক্যামেরার পিছনে বা পারফর্মারদের পিছন থেকে যে কাজ করার যেই অনুভূতিটা, যে মজাটা, ওই আস্বাদনটা মনে হয় আমি ওখানেই পাইছি, এটা এখন গিয়ে মনে হয়। এইটা একটা বিষয়। আর যেই বাধার যে বিষয়টা বলতেছেন, কোনো অবস্ট্রাকল, আমাদের সময় ভাই অবস্ট্রাকল থাকে না। আমরা যে সময়টা থিয়েটারটা পাগলামি ছিল, একটা অন্যরকম পাগলামি। সে ধরেন আমি সমীকরণের টানা 6 মাস আমাকে পারফর্ম করায় নাই। এখন এইটা একটা গুড প্র্যাকটিস, কিন্তু এখন এই জিনিসটা কেউ কল্পনাও করতে পারবে না। একটা ছেলে টানা 6 মাস একটা গ্রুপে থাকবে, পারফরমেন্স করবে না, সে 1 মাসের মধ্যে বলবে যে দূর, কাজ করবো না, পালাবো, চলে যায়। কিন্তু ওই জায়গায় 6 মাস ধরে ছেলেরা আসতেছে, সিনিয়ররা কিন্তু দেখে এই ছেলেটা টিকবে কিনা, থাকবে কিনা, তার ডেডিকেশন কতদূর। তো আমাকে ধরেন ওখানে যাচ্ছি, প্রথমে আমরা যারা একদম জুনিয়র, আমরা গিয়ে মহড়া কক্ষটা ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করতেছি। সিনিয়ররা যখন ব্রেকে বলতেছে চা আনো, তাদেরকে চা নাস্তা এনে পরিবেশন করতেছি। এই যে এই ডেডিকেশনের জায়গাটা, এইটা দিয়ে কিন্তু পারফর্মারদেরকে দেখে, যারা থিয়েটার কর্মী, পারফর্মার তো না, থিয়েটার কর্মীদেরকে দেখে যে তারা আসলে সার্ভাইভ করতে পারবে কিনা। এই টাইমটাতে যারা টিকে যেতে পারে তারা থাকে, যারা টিকে যেতে পারে না তারা 2-4টা প্রোডাকশন করলেও থাকবে না। তো মানে উলু বনে মুক্ত ঝরানোর তো মানে নেই। ওই কাজটা তখন হতো, বাট ওইটাই ঠিকঠাক ছিল। এখন ওই সময় বলতে পারেন আমাদের টেকনোলজি অত ফাস্ট ছিল না, আমাদের হাতের কাছে এত কিছু ছিল না, এবং তখন ওই যে পাগলামির কথাটা বলতেছেন না, ওই পাগলামিটা তখন ছিল যে আমাদের করতে হবে, এবং কিছু পাওয়ার ছিল না। এইটা ভালো একটা দিক ছিল যে আমি থিয়েটারটা করতেছি, থিয়েটার করে আমি কি পাবো? কিচ্ছু পাবো না, একটা মনের খোরাক, একটা আনন্দ, মানে এক ধরনের স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশনের জন্যই যাইতাম। কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু তোমাকে অন্য জায়গায় কিন্তু তৈরি করে দিয়েছে। কিন্তু তৈরি করে দিছে ঠিক আছে, কিন্তু ওইটা চিন্তা করে তো আমি থিয়েটারটা করিনি। আর এখন যারা করতেছে ওই পার্থক্যটা ওখানে গড়ে উঠে যে আমি প্রথমে ঢুকার আগেই চিন্তা করতেছি যে আমি থিয়েটার করব কেন, আমি পারফর্মার হব, পারফরমেন্স করে আমি মিডিয়াতে চলে যাব, আমি সেলিব্রিটি হব। আগে থেকেই যদি টার্গেট আমার এটা সেট থাকে, তাহলে তো আমার থিয়েটারটা করা হচ্ছে না, আমি এই জায়গায় তো অসৎ। এই থিয়েটারটা তুমি দীর্ঘদিন ধরে, তোমাকে থিয়েটারকে এখন আগের মতো কি টানছে না? তোমাকে ইচ্ছে হয় না যে আবার একটু মঞ্চে দাঁড়াই? হ্যাঁ, আবার ইচ্ছে তো হয়, পারিপার্শ্বিক অনেকগুলা কারণে, রুটি রুজি জীবন সবকিছু মিলাই হয়ে ওঠে না। মানে একদম ইচ্ছা যে করে না তা না, ইচ্ছা করে যে মাঝে মানে যতবারই আসি কিছু পাগলামি কাজ করে। যেমন গত বছর যখন আসছি তখন আমি কামাল ভাইয়ের সাথে ইনফ্যাক্ট কথা বলছি, ভাই 15-20 দিন আমাকে টাইম দেন, আমার একটা প্রোডাকশন আছে, ওই প্রোডাকশনটা আমি আবার মঞ্চে নিই। হ্যাঁ করো, ইচ্ছা করে, কিন্তু সব গুছায় গাছায় তারপর হঠাৎ করে দেখা যায় যে ঘর সংসার জীবন জীবিকা হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছে তো আছে যে কাজ করার, ইচ্ছা ডেফিনেটলি আছে। যদি থাকে তাহলে হয়তো আবারও মঞ্চে দাঁড়ানো। সুযোগটা আসলে এই জায়গায় বলতে পারেন যে আমি নিজেই হয়তো নিজেকে ঠকাচ্ছি, সুযোগ করে নিতে হয়। এখন এই জায়গায় হয়তো আমি আমার সুযোগটা করে নিচ্ছি না। প্রত্যেকবারই বলি যে এটা করবো সেটা করবো, কিন্তু ওই ঢাকায় গিয়ে যান্ত্রিক জীবনের ভিতরে ঢুকে গিয়ে আবার ওই জায়গা থেকে ছুটে যাই। কিন্তু একটা পাগলামির কথা তুমি বলছিলে যে আমি অনেক পাগলামি, আমরা সবাই পাগলামি করি, এখনো করছি। ওই পাগলামির যে সেশনটা ছিল, যে সময়টা ছিল, সেই সময়টাকে এখনকার যে সময়, সেই সময়ে যারা আসছে, সেই সময়ের এই সময়ে যে যারা তরুণরা যারা আসছে, তাদের কি তুমি কি সেই পাগলামিটা দেখো? না,
এতে কারণটা কি তোমার কাছে মনে হয়? কারণ শুধু ওরা দায়ী না, কারণ হচ্ছে যে আমরা আসলে এখন অনেক অস্থির। আগে অনেক স্থিরতা ছিল। আগে ধরেন আমরা অবসরে হয়তো কালচারাল কোনো সাইডে থাকতাম, খেলাধুলা করতাম, আড্ডা দিতাম। এখন তো খেলার মাঠও নেই। এখন আমাদের লেজার পিরিয়ড কই? আগে আমরা অনেক মানে খেলতাম, এখন আমাদের গেম তো মোবাইল ডিভাইসে, মানে সবকিছু মোবাইল কেন্দ্রিক। আর এখনকার জেনারেশন চোখের সামনে দেখতেছি, এখনকার জেনারেশন যদি দেখেন বাসার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে ধরেন ছেলেমেয়েরা বাইরে বেরোতো, এখন ছেলেমেয়েরা 24 ঘন্টা দরজা বন্ধ করে বসে থাকে। মানে এটা কিন্তু অ্যালার্মিং। এখন তারা দরজা বন্ধ করে কি করতেছে? গ্রুপে স্টাডি করতেছে বা অন্যান্য তাদের লাইফ স্টাইলটাই এরকম। কিন্তু এটা আমার কাছে অস্বাভাবিক লাগে যে আমি 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে আমি কিভাবে নিজেকে বিকাশ করব? নিজেদের বিকাশ হওয়ার সুযোগটাই তো নাই। আমরা বের হইলে, আমাদের ইন্টারাকশন হইলে ওই বিকাশটা হয়। তো এখন হচ্ছে যে ধরেন এই অস্থিরতার জায়গা থেকে কেউ যদি কিছু করতে চায়, সব তো ফেসবুক চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, সব তো আমরা খুব দ্রুত খ্যাতি চাই, খুব দ্রুত ফেমাস হতে চাই। তো ওই জায়গা থেকে কিছু একটা হতে গেলে ওইটার সাথে যদি আমরা আমাদের সংস্কৃতিটাকে মিলাই, তো সংস্কৃতি বা থিয়েটার এইটাকে আসলে এখনকার জেনারেশন আমার কাছে যেটা মনে হয় তারা এটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। মূল জায়গাটাই হচ্ছে যে আমি এটাকে অনেস্টলি এই জায়গায় কাজ করাচ্ছে, এটাকে ঢাল হিসাবে ব্যবহার করব। এখানে কয়েকদিন কাজ করে একটু যদি সুযোগ পাই, আমি ফেসবুকে যাই, আমি টেলিভিশনে যাই, মানে এইটা মাধ্যম, এটা মূল মাধ্যম না, এটা অপশনাল মাধ্যম হয়ে গেছে। তো এই ভাবনা থেকে এদেরকে বের করার উপায় আমার জানা নাই, কিন্তু সময়ের পরিক্রমায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা যে রাহাত কবিরকে দেখেছি, যে নাট্য পাগল রাহাত কবির, এখন এত খ্যাতিমান একজন নাট্য নির্মাতা, আমরা তার ভালো ভালো কিছু কাজ দেখছি এবং চলমান কিছু কাজ দেখছি। কোন রাহাত কবিরকে তুমি সাকসেস মনে করছো? আচ্ছা, সফলতার সাকসেস বা এটার মানদণ্ড তো এক একজনের কাছে এক এক রকম। এখন ধরেন আমি এখন যে পর্যায়ে আছি, নিজেকে যেই জায়গায় দেখছি, আজকে থেকে যদি আমি 20 বছর পিছনে ফিরে যাই, ওই জায়গা থেকে যখন আমি 20 বছর সামনে আমাকে দেখি, আমি তো কখনো কল্পনাও করি না আমি এই জায়গায় আছি। আবার যখন আমার বর্তমান অবস্থানে দাঁড়ায়, আমার আশপাশে তাকাই, আমার সাথে কলিগ যারা, হ্যাঁ, এটা দেখি যে আমার সমসাময়িক যারা, তারা আমাকে ছাড়াই অনেক দূর সামনে চলে গেছে। তো একটা সময়ে যখন আমার এই ভাবনাটা ডেভেলপ হয় নাই আমার মধ্যে, একটা সময় একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো। পরে গিয়ে মনে হয়েছে যে না, সফলতা কারো কাছে ভিউ, কারো কাছে কোয়ান্টিটি, কারো কাছে হচ্ছে যে ফেম, আর কারো কাছে হচ্ছে প্রাপ্তি কিংবা স্যাটিসফ্যাকশন। তো আমি এই জায়গায় এসে যেটা দেখতেছি যে আমার সন্তুষ্টির জায়গায় আমি 2-3টা ঢেকুর তুলে ফেলছি। আর কি দরকার আমার? মানে মানুষের তো চাওয়ার শেষ নেই, কিন্তু অতিরিক্ত চাইতে গেলে মানে ওইটা হয়ে যাবে লোভ। তো আমি ওই জায়গা থেকে ধরেন যেই জার্নিটা আমার গেছে, যে আমি থিয়েটার করছি দীর্ঘদিন, এখন ধরেন খুব দ্রুত যদি আমি এমন হতো যে আমি 1 বছর থিয়েটার করেই ধূপধাপ করে আমি চলে আসতাম, হইতো না, ব্যাপারটা তৈরি হয়ে আসতে হয়। তো আমি যখন শুরুটা করছি থিয়েটারে, তখন মনে হয়েছে যে না, আমাকে এই জায়গাটা শিখতে হবে। আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিং করার পরে যখন আমার মধ্যে ডেভেলপ হয়েছে যে না, আমাকে মেকিং করতে হবে, তখন মনে হয়েছে যে আমার অন্যান্য জায়গাগুলোতেও আমাকে সাউন্ড দিতে হবে। আমি সেটের কাজ করছি, সেটটা কেমনে বানাইতে হয় এটা শিখছি। আমি মেকআপ কিভাবে করতে হয়, আমি মেকআপটাও শিখছি। আমি আজকে রাহাত কবিরকে এই থিয়েটার থেকে আজকে রাহাত কবিরকে এই জায়গায় নিয়ে আসছে, সেটা তো থিয়েটারের ডেফিনেটলি এটা থিয়েটার ছাড়া হইতো না। মানে আমি আজকের যেই কাজগুলো করতেছি, থিয়েটার তো একটা মানুষ তৈরির কারিগর। ওই জায়গা থেকে আমি এই এত সময়টা এখানে দিছি বলেই আজকের আমি নিজেকে এই জায়গায় দেখতে পারতেছি। ওটা থিয়েটার ছাড়া অসম্ভব। এখন অনেকে অনেকভাবে এটাকে ডিফাইন করে, কিন্তু আমার ডেফিনেশন হচ্ছে যে আমাকে তৈরি হওয়ার জন্য আমাকে আমার স্কুলে আসতে হবে। আমার স্কুল হচ্ছে থিয়েটার। একটা থিয়েটার কর্মীকে মনে করো যে একদম পরিপক্ষ হতে হলে, তাহলে তার জন্য মানে তোমার কাছে কি মনে হয় যে তাকে কি কি জায়গাগুলোতে তাকে পদচারণা করতে হবে? সময় দিতে হবে ভাই। সিম্পল হিসাবে, আমি থিয়েটারে যখন আসবো, আমি থিয়েটারে আসলাম, দেখলাম, জয় করলাম, ব্যাপারটা এমন না। থিয়েটারটা তো শেখার জায়গা। আমি ধরেন আমি গান শিখবো, আমি গান শিখতে টিচারের কাছে যাচ্ছি। আমি নাচ শিখবো, টিচারের কাছে যাচ্ছি। আমি অভিনয় শিখবো, সব অভিনয় কি শিখতে হবে না? এটা কি টিচারের কাছে যেতে হবে না? তাহলে এই টিচারটা কোথায়? এই শিক্ষার জায়গাটাই তো থিয়েটার।
একাডেমিক ভাবে অনেকগুলি স্কুলিং আছে, আমাদের চিটগাঁওতে স্কুলিং নাই একটা ছাড়া, ঢাকায় প্রচুর স্কুল আছে, কিন্তু আমি যদি না শিখে না পড়ে শখ করলাম হয়ে যাবে না। তো তাহলে আমাকে যদি 4 বছরের নাচের প্রশিক্ষণ নিতে হয়, নৃত্যশিল্পী হতে হলে, গানের প্রশিক্ষণ নিতে হয়, সঙ্গীত শিল্পী হতে হলে, তাহলে আমি 4 বছরের অভিনয়ে শিক্ষাটা কেন নিব না অভিনয় শিল্পী হওয়ার জন্য? তো সেটা শেখার জায়গা কোথায়? মূল জায়গাটা তো থিয়েটার, এখানে তো শিখতে হবে। প্র্যাকটিক্যাল গ্রাউন্ড তো এইটাই। একাডেমিশিয়ান হলেই তো হবে না, একাডেমিশিয়ান আছে কিন্তু আমার প্র্যাকটিসিং গ্রাউন্ডটা তো থিয়েটার, ওই জায়গায় তো আসতে হবে। সেক্ষেত্রে একটা কর্মীর, একটা নাট্যকর্মী যারা আসবে নতুন, তাদের জন্য কতটুকু কমিটমেন্ট থাকা উচিত বলে তুমি মনে করো? কমিটমেন্ট যেটা থাকা দরকার, ওই আমাকে অ্যাটলিস্ট 3-4 বছর আমাকে সময় তো দিতে হবে। এখন এই সময় দেওয়ার ধৈর্য, প্যাশন এখনকার ছেলে মেয়েদের মধ্যে আছে কিনা সেটা নিয়ে আমি অনেক সন্দিহান, হবে কিনা সেটা নিয়েও সন্দিহান, আর কি হবে সেটাও আমি জানি না। এটা নিয়ে সূত্রটা ধরে আমি বলতে চাই যে তুমি এটা পাশাপাশি আমরা থিয়েটারের আমরা নতুন শো যেগুলো করছি অথবা পুরোনো শো, মানে প্রথম একটা শো কিংবা দুটো শোর মধ্যে আমাদের দর্শক সমারোহ অনেক বেশি। যখন এটা 3টা 4টা 5টা শো হতে চলে যায়, তখন আস্তে আস্তে দর্শক কমতে শুরু করে। এই সংকটটা কিন্তু তুমি যখন থিয়েটার করছো তখনও এই সংকটটা ছিল, আজকে 2026 সালে একই সংকট কিন্তু তৈরি হয়েছে। এই সংকট থেকে আসলে উত্তরণের উপায়টা কি বলে তুমি মনে করো? এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। আমি একটা শোতে পারফর্ম করতেছি, যখন আমি পারফর্মার, প্রথম শোর আগে আমাদের অনেক উদ্দীপনা থাকে, নতুন শো নামতেছে, প্রচুর মহড়া, একদম শো এর আগ পর্যন্ত স্টেজ রিহার্সাল থেকে শুরু করে কোনো জায়গায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করছি না, ওই শোটা খুব ঠিকঠাক যায়। দ্বিতীয় শোর সময় এক ধরনের কনফিডেন্স ডেভেলপ হয়, আমরা একটু মহড়া কম করি, অন টাইমে মহড়া কক্ষে আসি না, একটু ডিলে করতেছি, এই যে আস্তে আস্তে কমতেছে। তো দ্বিতীয় শোর রেজাল্ট ওই জায়গায় আসতেছে। থার্ড, ফোর্থ, ফিফথ, ইভেন ধরেন 6-7টা শো হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে অনেক সময় শো এর আগে 1-2টা মহড়া হয় আমাদের। এখন যেই ব্যস্ততা, এখন আমরা 10ম শো চলতেছে, তার আগে আপনি 10 দিন রিহার্সাল দিয়ে 10 দিন পারফর্মার পাবেন না, বাস্তবতা এইটা। আপনি টানা 10 দিন রান শো করতে পারতেছেন না, আপনি রান শো করতেছেন 2 দিন কি 3 দিন। তো আমি স্টেজে এসে ফাটায় ফেলবো, এটা হয় না। আমার যতই কিছুই আমার জানা থাক, মুখস্থ থাক, তটস্থ থাক, মানে থিয়েটারটা তো হচ্ছে যে একটা টিম ওয়ার্ক। তো এখন আমি অন স্টেজ আমার তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জিনিস আমি যত বেশি মহড়া করব তত বেশি তৈরি হব। তো যখন কনফিডেন্স চলে আসে, 2-3টা রান থ্রো দিয়ে আমার ওই রেজাল্টটা আসবে না, এই জন্য মানে জিনিসটা পড়তে থাকে। এইটাই আমার কাছে মনে হয়েছে কারণ। এইটার সাথে রিলেভেন্ট হচ্ছে ধরেন আমি আমার ডিরেকশনে যে শোটা কালবোধন নাট্যাধার থেকে, প্রথম 2টা শো খুব ভালো। থার্ড শোর সময় আমাদের যে একজন পারফর্মার, সে একদম তটস্থ মুখস্থ তার সব ডায়লগ, সে শুধু একটা রিহার্সাল করছে, অনলি শো এর আগের দিন একটা রিহার্সাল করছে, তাকে পাওয়া যাচ্ছে না। তো কিছু করার নাই, আমি নতুন পারফর্মার উঠাইতে পারবো না, এবং স্টেজে গিয়ে সে একদম ব্লান্ডার করে ফেলছে, কারণ সে মনে করছে সব পারবো, এবং শো শেষ করে সে রিয়েলাইজ করছে, সে তখন বলতেছে যে ভাই আসলে রিহার্সালটা দরকার। এখন এই জিনিসটা যে ধরেন এখন আমরা রেগুলার শো করতেছি, আপনি দেখেন থিয়েটারের চিটংয়ে যেটা হচ্ছে, 2-3টা মহড়ায় তো কিছু দাঁড়ায় না, অ্যাটলিস্ট তো 10টা মহড়া লাগবে, একদম 5টা রান শো লাগবেই। এখন রান শো কি হয় ভাই? তাহলে আমি ওই টান ব্যাপারটা, শো যে ঝুলে যাচ্ছে, রান শো ঠিক না হইলে তো শো ঝুলবেই। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো পারফর্মারের মধ্যে একটা মানে আমরা যদি বলি যে ওভার কনফিডেন্ট, হ্যাঁ, যে সমস্যা নেই, পারবো, হয়ে যাবে। একটা থিয়েটার কর্মীর মধ্যে কি এই ওভার কনফিডেন্স থেকে আসলে থাকা প্রয়োজন? না, একদমই না। এবং এটার জন্য দায়ী আমাদের সিনিয়ররা, এবং এই ওভার কনফিডেন্টটা সিনিয়ররা দেখায়, প্র্যাকটিসটা ওনারা শুরু করে, ওনাদেরকে দেখে আমরা যখন দেখছি, আমরা শুরু করছি, আমরা এই ব্যাক প্র্যাকটিস করার পরে যখন আমরা বুঝতে পারছি, তখন সময় অনেক গড়ায় গেছে। তাহলে কি এই ইফেক্টটা কি দর্শকের মধ্যে গিয়ে পড়ছে না? ডেফিনেটলি পড়তেছে। মানে এখন ধরেন, মানে যে সংকটটার কথা বলতে চাইছিলাম আপনি, এখন ধরেন আমার একটা শোতে আমার 30 জন পারফর্মার, 30 জনের মধ্যে 5 জন একদম কি পারফর্মার থাকে, এবং ওই 5 জন কি পারফর্মার প্রত্যেকটা দলের একদম ভাইটাল ক্যারেক্টার, মোস্ট সিনিয়র। তারাই যদি এই প্র্যাকটিসটা করে, তাহলে তাদের জুনিয়ররা কি করবে? তাই তো করবে, এবং আপনি দেখেন তাই করতেছে। আপনি হ্যাঁ, এখন তারা বলতে পারে আমার অফিস আছে, এই আছে, সেই আছে, সংসার আছে,
অন্য যারা আছে তারা তো স্টুডেন্ট, তারা প্রচুর সময় দিতে পারতেছে। তো আপনারা ওই 5জন 7জন কি পারফর্মার অ্যাটলিস্ট 3টা রানসও ঠিকঠাক টাইমে করেন। আপনারা ঢুকবেন 7:30 8টা বাজে বেরিয়ে ফুটতে ফুটতে, তারপর মানে অনেক পরে গিয়ে ঢুকে, তারপর তার জন্য সবাই বসে থাকে এবং ওইটার জন্য এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। এবং ওইটা আমরা যখন একটু সিনিয়র হয়ে যাই তখন আমরাও একই প্র্যাকটিসে চলে যাই। আগেরটা তো তা করছে, মানে আমরা কিন্তু খারাপ জিনিসটা আগে পিক করি, ভালো জিনিসটা করি না। তো আমাদের মধ্যে ওই প্রবণতাটা তৈরি হয়ে যায় এবং এইটার ঊর্ধ্বে আমিও একই জিনিস করে আসছি, কিন্তু এখন এই জায়গায় এসে মনে হচ্ছে এটা আমার করা উচিত হয় নাই। কিন্তু এখন আমরা দেখছি আরেকটা জিনিস, ওই সময় থেকে যদি এই সময় হিসাব করো তোমার সময়টায় কিন্তু আমার সময়টাও, আমরা কিন্তু একই লোকগুলোকেই দেখছি কিন্তু মানে যারা দলটাকে পরিচালনা করছেন সে একই লোকগুলোকেই দেখছি। সেই লোকগুলো কিন্তু কোনো মানুষকে তৈরি করতে পারেনি। এই যে তৈরি করতে না পারার যে ব্যাপারটা, এই যে ওনারা যে সংকটটা তৈরি করে, এটা কি আসলে কি থিয়েটারের জন্য খুব বেশি ভালো বলে মনে হয়? ওনারা ঠিক সংকট তৈরি করতেছে কিনা জানি না, বাট এই জিনিসটা একদম ধরেন এই আলোচনাটা বা এই বিষয়টা আমাদের মধ্যে 2008-9 থেকেই শুরু হয়েছে, কিংবা 7-8 থেকেই। তখন থেকেই আমরা বলা বলি করতাম যে ঠিক আছে, একটা দলের দলপ্রধান সেই ডিরেক্টর, একটা দলের স্ক্রিপ্ট যে লিখতেছে সেই স্ক্রিপ্ট রাইটার। দেখেন আমাদের চিটংয়ের যে গ্রুপগুলো, প্রত্যেকটা গ্রুপের দলপ্রধান বা 2-3 জন ডিরেক্টর যারা, তারা গত 20 বছর ধরে তারাই ডিরেকশন দিচ্ছে। তাই তো দেখছি, পারফর্মার তৈরি হচ্ছে কিন্তু ডিরেক্টর তো তৈরি হচ্ছে না, নাট্যকার তো তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে না, না হতে দিচ্ছে না। কোনটা? দুইটা বিষয়। একটা হচ্ছে হইতে দিচ্ছে না যদি এভাবে বলি, তাহলে তারা তাদের এক ধরনের হারানোর ভয়, আমার অবস্থান হারানোর ভয় হইতে পারে, নট শিওর। আর আরেকটা হচ্ছে যে অকালপক্কর যাতে না বানায় ফেলে। এখন ধরেন আমি একটা ছেলেকে দিচ্ছি, তুমি ডিরেকশন দাও, এখন ডিরেকশন দেওয়ার জন্য তাকে তো ওই ভারটা তৈরি হইতে হবে। এখন ধরেন টেলিভিশনে ডিরেকশন দেয় আর মঞ্চে ডিরেকশন দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার মঞ্চে দিতে হইলে আমাকে একদম তৈরি হয়ে জেনে শুনে সব কিছু বুঝে সেটা দিতে হবে। সেই ডিরেক্টর হইতে হইলে তো আমাকে 7-8 বছর সময় দিতে হবে অ্যাটলিস্ট মঞ্চের ডিরেক্টর হওয়ার জন্য। তো একটা দলে টানা 8 বছর কন্টিনিউয়াসলি পারফর্ম করতেছে, দলের সাথে আছে, এরকম সংখ্যা, নাট্যকর্মীর সংখ্যা তো কম। তো আপনি সিনিয়রদেরকে দোষ দিবেন কোথায়? সে 7-8 বছর ধরে কন্টিনিউ করতেছে, এরকম একটা ছেলে তো পাচ্ছে না। 3-4 বছর পরেই সে চলে যাচ্ছে, অন্য কেউ আসতেছে। এই যে 30 বছর ধরে 20 বছর ধরে যে ছেলেটা এখনো পর্যন্ত দলে কাজ করছে, সে কি এখনো কি সে যোগ্যতা অর্জন করে না? 30 বছর ধরে টানা কাজ করছে এরকম আমি দেখি নাই। আমি এটা দেখছি যে 7-8 বছর টানা কাজ করতেছে, তাকে সুযোগ দেওয়া যেত কিন্তু সুযোগ দেয় নাই। এখন এটা কেন দেয় নাই এটা সিনিয়ররা ভালো বুঝবে। আবার দিলে যে সে খুব ফাটায় ফেলতো এমনও হয়তো না, কিন্তু দেয়া উচিত। তা সে ভুল করবে, আমরা থিয়েটারে ভুল করার সুযোগ নেই। থিয়েটার আমার একটা প্রতিষ্ঠান তো এটা না, এখানে তো মানুষ গড়ার কারিগর আমরা তৈরি করি, তাই না? যেখানে মানুষ গড়ার কারিগর তৈরি করি আমরা, সেখানে যদি কারিগরই যদি না উঠে, দলের বদনাম চিন্তা করে। এখন ধরেন আমার দল থেকে নতুন একটা প্রোডাকশন নামবে, এখন সেই দলের একটা সুনাম আছে, 25-30 বছরের একটা সুনাম আছে। ওই দল যদি নতুন একটা ছেলে নতুন একটা মেয়েকে দিয়ে ডিরেকশন দেয়, সেই প্রোডাকশনটা তো অনেক দলের নাম অনুযায়ী অনেক ডাউন হবে, ওই পর্যায়ে যাবে না। তাহলে বদনামটা আলটিমেটলি দলের। কিন্তু রাহাত আরেকটা জিনিস আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি দেখছি রাহাতকে, মানে হি ইজ এ ক্যাপাবল, সে এখন ডিরেকশন দেওয়ার জন্য ক্যাপাবল। তো হোয়াই নট, আমি রাহাতকে বলবো না যে তুমি একটা ডিরেকশনের কাজ করো, আমি সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, কিন্তু সেই জায়গাও কিন্তু আমরা দেখছি না। কিন্তু সেইটা কেউ যদি আমার এই কথা শুনে ব্যক্তিগত পর্যায়ে না নেয়, তাহলে একদম সিম্পল বলবো অবস্থান হারানোর ভয়, যে একদম মানে না আমি নতুন কাউকে দিব না, আমি 25-30 বছর ধরে ডিরেকশন দিচ্ছি, আমিই দিব। বা আমরা 3 জন এই দল থেকে ডিরেকশন দিচ্ছি, এইটা হচ্ছে যে অঘোষিত, আমিই দিব, অন্য কেউ দিবে না। এবং অন্য কেউ মানে গ্রুপে কেউ কল্পনাই করতে পারে না নতুন ডিরেক্টর আসবে। এই আলোচনাটাই আমাদের দলগুলোতে হয় না, নতুন একজন কেউ ডিরেকশন দিবে। এবং দিলেও খুব বয়োজ্যেষ্ঠ কাউকে দেয়া হয়, যে ধরেন বয়স 40-এর উপরে। একটা প্রবণতা আছে যে চুল না পাকলে, দাড়ি না পাকলে সে ডিরেক্টর হইতে পারবে না। কেন ভাই, 25 বছর বয়সে ডিরেকশন দেখ না। আমি তো ধরেন মঞ্চে ডিরেকশন দিছি, আমার বয়স তখন 26, এবং খুব আমি যেগুলো ফেস করছি, এই রিয়েলিটি ধরেন আজকে থেকে 15 বছর আগে, তখন আমি বলতে পারিনি। এখন বললে মানে ব্যাপারটা এরকম যে ধরেন যখন আমি মহড়া করতেছি, আমাদের শিল্পকলার যে কলাপসিক্যাল গেটটা, তখন তো ওই জায়গায় ধরেন
মুরব্বীরা বসতো, ওইখানের চর্চা ছিল, নাকশিটকে তো এই রাহাত ও ডিরেকশন দিবে, ও কি দিবে, কামাল তো শেষ করে দিল দলটাকে। ব্যাপারটা এরকম ছিল। এবং আমি যখন বেরোইতাম, বেরোনোর পরে দেখা যাইতো যে আমি খুব ভয় ভয় থাকতাম, কারোর সামনে যাইতাম না, ফেস করতাম না। কারণ আমার 25-26 বছরের একটা ছেলে, আমি ডিরেকশন দিচ্ছি, এইটা আমি অনেক নার্ভাস, কাউকে ফেস করতে পারতাম না। মজার বিষয় কি জানেন, ডিরেকশন দিলাম, প্রোডাকশনটা যে খুব আহমরি ভালো হয়েছে তা না, কিন্তু উৎসাহ দেওয়ার একটা ব্যাপার থাকে, ওইটাই ছিল সোপান। ওইটা যদি না করতাম আজকে আমি এখানে আসতাম না। আমি যখন ডিরেকশন দিয়ে বেরোইছি, ওই যারা এই চর্চাটা করছিল তারাই কিন্তু ঢুকছে শো দেখতে ঢুকছে, শো এর প্রশংসা করতে না, হয়তো তারা অন্য কোনো ভাবনা থেকে ঢুকছে, দেখছে দুইটা মানুষ প্রশংসা করছে, প্রশংসা ঠিক না, একজন হচ্ছে যে নাম বলবো আমি, এটা নাম বলা উচিত, একজন হচ্ছে রফিউল কাদের রুবেল, আরেকজন হচ্ছে সুবীর মহাজন। রফিউল কাদের রুবেল, আমি শো থেকে যখন বেরোইছি, আমি ডিরেকশন দেওয়ার পর স্টেজ উপর থেকে আমার হাতে তখন স্পিকার, আমি মিউজিকও করছি, বেরোইছি যখন, রুবেল ভাই আমার পিঠ চাপড়ায় বলছে, উতরাই গেছিস, ভালো করছিস তা না, উতরাই গেছিস। আর সুবীর দ্বারা তখন হচ্ছে যে তার কিছুদিন আগে মনে হয় কাণ্ড বিতঙ্গের ডিরেকশন দিছে, তখন একটা ব্যাপার ছিল, কিন্তু অনেকদিন শো হচ্ছিল না। সুবীর দা, তারপর ধরেন বর্ষণ, শিবলি ভাই, ওনারা সবাই মিলে সব দলের একদম ধরেন ভালো ভালো পারফরমার সব একসাথে হয়েছে, এবং তখন লজ্জাটাও করছিল, লজ্জাটাও হচ্ছিল। তো তখন একটা ভয় তৈরি হয়ে গেছিল ফোরামের মধ্যে যে হয়তো দল ভেঙে নতুন একটা দল হয়ে যাচ্ছে, কারণ তখন দীর্ঘদিন কাজ হচ্ছিল না, এবং তখন এইটাই ছিল প্রতিবাদ যে কাজ করো। তো সুবীরদা তখন ডিরেকশন দেওয়ার পর সুবীরদা দৌড়ায় এসে আমার সাথে হ্যান্ডশেক করে বলতেছে যে রাহাত খুব ভালো করছেন। ভালো করছি কি করি নেই সেটা ফ্যাক্ট না, এই দুইটা মানুষ তখন তারাও কিন্তু অনেক ইয়াং, হয়তো আমার থেকে 2-3 বছরের সিনিয়র, তারা যে এনকারেজটা করছে এইটা দরকার। আপনি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, আপনি আমাকে মাটির সাথে মিশাই দিয়েন না। মানে ওই সময়টা ওই যারা সিনিয়র তারা হয়তো ব্যাপারটাকে পজিটিভলি নিতে পারে নাই, কিন্তু তারপরে দেখা গেছে যে ওই উৎসাহ থেকে আমার যেটা হয়েছে যে আমি অনেক বেশি উৎসাহ পাইছি, আমি বিশ্বাসটা তৈরি হয়েছে আমি পারবো। তারপর এরপরে ধরেন গ্রুপ থেকে যেটা করা হয়েছে যে মানে শুধু তো পারফর্মার বানায় না, একদম সংগঠক বানায়। তো গ্রুপ থেকে যেটা করা হয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে কনভেনার বানায় দেওয়া হয়েছে, যে এই প্রতিষ্ঠা বার্ষিকীর সব আয়োজন আপনার আন্ডারে হবে। তখন সবসময় কামাল ভাই দেখতো ব্যাপারগুলা, তো উনি সব দায়িত্ব দিয়ে শোর যেদিন প্রোগ্রাম সেদিন উনি ভ্যানিশ, উনি নাই। তো আমি একলা কেমনে সবকিছু করবো, হিমশিম খেয়ে যাইতেছি, কিন্তু আমাকে তো নামাইতে হবে প্রোগ্রামটা। আমি ঠিকঠাক ভাবে নামাইছি, এবং তখন আমি কামাল ভাইকে খুব রাগ আমার কামাল ভাইয়ের উপর, যে কেন উনি এই কাজটা করলো, উনি নিশ্চয়ই আমাকে সমালোচিত করার জন্য করছে। বাট তার 2 বছর পরে গিয়ে আমি বুঝতে পারছি উনি আমাকে তৈরি করার জন্য কাজটা করছে। আমাকে যদি এরকম অথৈশা করে ফেলে না দিত, আমি নির্ভরশীল হয়ে যেতাম। ওই সংগঠক হলাম, সংগঠন হয়ে তখন আমার মধ্যে চিন্তা আসলো যে ঠিক আছে, আমি এই যে আপনি বললেন পারফর্মার, ডিরেক্টর নাই, ডিরেক্টর হচ্ছে না, তখন মনে হলো যে শিল্পকলায় প্রত্যেকটা দলে পারফর্মার নেই, অনেক কম পারফর্মার, ছেলে মেয়ে কম। আমি যেটা করলাম, আমরা 5-6 জনের একটা সার্কেল ছিল আমাদের, আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা পারফর্মার তৈরি করবো। আমি তো পারবো না, আমি তো ডিরেক্টর না। আমরা যেটা করলাম যে আমরা প্রতি বছর 2-3টা ওয়ার্কশপ নামালাম, সংগঠক কিন্তু হয়ে গেছি, কিভাবে কাজ নামাইতে হয় সেটা মানে নাট্যধার থেকে, হ্যাঁ নাট্যধার থেকে না। তখন আমি যেটা করলাম যে আমি আলাদা একটা প্ল্যাটফর্ম করলাম, আচ্ছা, অ্যাটেলিয়ার নামে একটা প্ল্যাটফর্ম দিলাম। ওইটার কাজই হচ্ছে যে প্রতি 3 মাস পর 7 দিন 8 দিনের কর্মশালা নামবে। আমাদের যে প্র্যাকটিস থিয়েটারে কিছু জিনিস ব্লেন্ড করতে হয়, যে আমরা থিয়েটারে আমাদের ধরেন শিল্পকলা কেন্দ্রিক যে কর্মশালাগুলো তখন দেখতাম, ধরেন একদম এভাবে ভাবে যদি বলি, ঢাকা শিল্পকলা থেকে একটা 7 দিনের কর্মশালা, ঢাকা থেকে একজন ইনস্ট্রাক্টর আসতেছে, একটা টি শার্ট দিচ্ছে, 7 দিন কর্মশালা হচ্ছে, 10 মিনিটের একটা প্রযোজনা হচ্ছে, সার্টিফিকেট বিতরণ হচ্ছে। যে টি শার্ট গুলা দেয়, সেই টি শার্ট গুলা হচ্ছে যে ধরেন 30 থেকে 35 টাকা দামের টি শার্ট, এটা ফ্যাক্ট। আমি এই জায়গায় ফোকাস হই না। এখন যে টি শার্টটা আমি 7 দিন পরবো, 2 দিন পরার পরে তো ওই টি শার্ট আর থাকে না, ওটা তো তেনা হয়ে যায়। এখন ওই টি শার্টটা তো আমার ব্র্যান্ডিং, তাহলে আমি টি শার্টটাতে যদি মনোযোগ দেই, আমার অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা এই ছোট ছোট জায়গায় পরিবর্তন আনি না, এটা ওয়ান কাইন্ড অফ সুভিনিয়র, রাইট। এখন আমি ভাবলাম যে এই কর্মশালা যদি শিল্পকলা 7 দিনের আয়োজন করতে পারে, সেম জিনিসটা আমরা করি। আমি যেটা করলাম, আমি এবার একটু কমার্শিয়াল পার্সপেক্টিভে গেলাম, আমি খুব কালারফুল পোস্টার বানালাম,
যেটা হচ্ছে যে একদম ফিল্মেটিক পোস্টার 2009 সালে। ওই পোস্টার করে আমি টার্গেট করলাম কোন জায়গায়, আমার শিল্পকলা কেন্দ্রিক জায়গা কোথায়, চিটং ইউনিভার্সিটি, চারাগির মোড় আর শিল্পকলা, এই 3-4টায় যত কালচারাল মানুষগুলা থাকে। আমি 500 পোস্টার বানাই, আমাদের যেই সংগঠন আমরা 5-7 জন, এই পোস্টারগুলো চারিদিকে ছড়াই দিলাম এবং সাহস করে ঢাকা থেকে আমি ইনস্ট্রাক্টর নিয়ে আসলাম। ঢাকার তখন প্রথম আসছিল মনে হয় এহসান ভাই। 7 দিনের কর্মশালা করলাম। আমি মনোযোগ দিলাম হচ্ছে টি শার্টে। আমি একদম রেড একটা টি শার্ট বানালাম এবং টি শার্টটা তখন অনেক দামি টি শার্ট, কলারওয়ালা পোলো টি শার্ট, ওই জায়গায় খরচটা করলাম। যখন 7 দিনের কর্মশালার ব্রেকে যখন 30-35টা ছেলে শিল্পকলার অঙ্গনে বেরোচ্ছে ব্রেকে, পুরো শিল্পকলাটা লাল হয়ে গেছে। এইটা হচ্ছে যে মনোযোগ, ওই জায়গাটাকে ফোকাস হচ্ছে যে কি হচ্ছে। এমনি সময় তো ধরেন নাচের, গানের, থিয়েটারের অনেক মানুষজন থাকতেছে, কিন্তু যখন একসাথে 30-35টা ছেলে একই কালারের শার্ট পরতেছে, ওই জায়গার মনোযোগটা যাচ্ছে। এবং তাদেরকে কর্মশালাটা হয়ে যাওয়ার পরে একটা ক্লোজিং প্রোগ্রাম হইলো। ওই ক্লোজিং প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি ওই 7 জনকে 2 দিন পরে নিয়ে বসলাম এবং তখন তো ধরেন থিয়েটার পলিটিক্স না থাকলেও উস্কায়, শিল্পকলায় প্রচুর মানুষ আছে উস্কায়, কিরে তুই তো 30-35 জন পাইছস, দল বানায় ফেল, তুই তো চাইলেই পারো, সাথে কিছু করছিস। এই উস্কানিগুলো কিন্তু পাচ্ছি আমি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো এটা ছিল না। আমি 30 জনকে নিয়ে বসলাম, বসে আমি বললাম যে ঠিক আছে, তোমরা কাজ করছো, এবার তোমরা সবাই বিভিন্ন দলে চলে যাবা। আমি 3 জন করে ভাগ করলাম। প্রত্যেকজনকে দল প্রধানকে ফোন দিলাম, ভাই আপনার দলে এই 3 জন যাচ্ছে। এই প্র্যাকটিসিং 9 থেকে 11 আমি টানা 5টা কর্মশালা করছি এবং শেষ কর্মশালাতে আমার বেঙ্গল ফাউন্ডেশন ইনভলভ হয়েছে। মানে যত সময় যাচ্ছে তত বেশি আমি আয়োজনটা বড় করতেছি, তৈরি হচ্ছি এবং তখন শেষ কর্মশালায় 70 জন পারফর্মার। এই শক্তিটা তুমি কোত্থেকে পেলে? এই শক্তি একটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমার একটা সাংগঠনিক ক্যাপাসিটি আমার মধ্যে আছে, আর লিডারশিপ কোয়ালিটি চোখ বন্ধ করে বলবো যে কামাল ভাই, উনি না থাকলে আমার ভিতরে হয়তো উনি দেখছে, ওনার দূরদৃষ্টি অনেক ভালো, উনি বুঝতে পারে কার মধ্যে কি আছে। উনি বুঝছে যে উনি হয়তো বুঝছে যে এই ছেলেটা হয়তো লিড দিতে পারবে এবং আমি জানি না পারি কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি কন্ট্রোল করতে পারি। উনি সবাইকে সুযোগটাও দেয়, কিন্তু উনি যেটা করে সুযোগ দেয় বলতে হচ্ছে যে ওনার প্র্যাকটিসিংটা একটু ভিন্ন। উনি যেটা করে যে উনি টানা একটা প্রোডাকশন নামায় 6 মাসে, মানে খুব লেথারিজমের মতো চলতে থাকে, একদম গবেষণা ভিত্তিক এবং 6 মাসে কে কোন ক্যারেক্টার করবে কেউ জানে না, শোয়ের 3-4 দিন আগে জানে। তো আমরা তো সব ক্যারেক্টার করে ফেলি, মুখস্থ করে ফেলি এবং ধরেন আমার এক ধরনের ইচ্ছা আছে আমি এই ক্যারেক্টারটা করব, থাকে না একটা পছন্দ থাকে না, ডেভেলপ করার পরে উনি ক্যারেক্টারটা ভাঙে না। জাস্ট শো এর আগে যখন আমাকে ঠিক করে দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা করতেছো, উনি জাস্ট একটা প্রলেপ লাগায় দেয়, বার্নিশ করে দেয়, টুকটাক চেঞ্জ করে দেয়, তাহলে ক্যারেক্টারটা আমি প্লে করতেছি। তো এইটাতে একটা পারফর্মার তৈরি হয়ে যায়, আমি ভেঙে চুরে নিজেকে তৈরি করতেছি। এইটা করে উনি প্রচুর পারফর্মার তৈরি করছে চিটংয়ে। ওনার হাতে হয় নাই এমন কোনো দলে এমন কোনো পারফর্মার নাই কামাল ভাইয়ের হাতে তৈরি হয়নি, এটা এরকম নাই। চিটংয়ে কামাল ভাইয়ের মতো চট্টগ্রামে আমাদের অনেক দলের অনেক দলপ্রধানরা আছেন, তারা পারফর্মার তৈরি করছেন, ডিরেক্টর তৈরি করছেন, নাট্যকার তৈরি করছে কয়েকটা দল। আমি এখন হইছে, কিন্তু একটা সময় ডিরেক্টর তৈরি হবে এটা ছিলই না, সেটা তো সেই প্রসঙ্গটা আসছে। কিন্তু কিছু কিছু দল আছে এখনো তারা তাদের নাট্যকর্মীদেরকে ডিরেকশন লাইনে আনছেন, নাট্যকারের জায়গায় আনছেন, সব জায়গায় আনছেন এবং একজন সভাপতিকে উনি সভাপতি ভাবছেন না, এরকমও কিছু দল আছেন আমাদের। আমরাও চাই যে প্রতিটা দলের মধ্যে এই উদার মনটা থাকা আমি মনে করি প্রয়োজন আছে বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে একজন অভিনেতা রাহাত কবির, একজন ডিরেক্টর রাহাত কবিরের মধ্যে তুমি কাকে বেশি সবচেয়ে মানে প্রাধান্য দিবা? আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে নির্মাতা ভাবতে, কারণ যখন শুরু করি অভিনেতা হব এই চিন্তা কখনো আমার ছিল না। আমার শুরু থেকেই চিন্তা ছিল যে আমি নির্মাণের সাথে থাকবো, সেটা হোক থিয়েটার হোক টেলিভিশন। এবং ওই যে বললাম যে কামাল ভাইয়ের পাশে বসে উপর থেকে দেখছি, ওই ভিজুয়ালাইজেশনটা পিছন থেকে দেখা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা একটা সময় পরোক্ষভাবে গণায়নের সাথে সম্পৃক্ত ছিল। এরপরে বাবা চলে যায় ঢাকায়
ঢাকায় চলে যাওয়ার পরে বাবা দীর্ঘদিন এফডিসিতে কাজ করছে বাদল রহমানের সাথে। আচ্ছা এমিলের গোয়েন্দা দল, কাঁঠাল বুড়ির বাগান, এই ফিল্মগুলোতে বাবা স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছে। তো বীজটা বপন হয়েছে কোথায়? আমি যখন ক্লাস 6-এ পড়ি, এটাও আরেকটা গল্প, মজার গল্প এটা। ক্লাস 6-এ না, ক্লাস 5 বা 6-এ আমি খুব ডানপিটে ছিলাম, খুব দুষ্ট ছিলাম। 5 বা 6-এ যখন পড়ি তখন আমি স্কুল পালায় ছবি দেখতে গেছিলাম, সিনেমা দেখতে গেছিলাম। এটা কোনোভাবে বাবা জেনে গেছে। তো আমি যখন ছবি দেখে বের হচ্ছি, জসিমের ছবির নাম ছিল খুব সম্ভবত আক্রোশ। ছবি দেখে যখন বের হচ্ছি তখন দেখি যে একটা হাত খাপ করে আমাকে ধরছে, তাকায় দেখলাম বাপ। আমি বলছি যে আজকে তো আমার খবর আছে। বাসায় নিয়ে যাওয়ার পরে আম্মা তো লাঠি লুটা নিয়ে ফাটলা নিয়ে রেডি, আমাকে পিটাবে। আব্বা বলছে যে ওকে কিচ্ছু করবা, কি আমাকে টাচও করতে দেয় নাই। এরপরে ধরেন মাসখানেক পরে আমি বেড়াইতে গেছি ঢাকায়, আব্বা আমাকে এফডিসিতে নিয়ে গেছে। প্রত্যেকটা ফ্লোরে ঘুরায় কেমনে শুটিং হয়, কেমনে কি হয়, সব কিছু দেখাইছে। আর তখন তো ধরেন আমার কাছে এটা একটা ফ্যান্টাসি, যাদেরকে পর্দায় দেখতেছি, মানে ইলিয়াস কাঞ্চন, দিতি, জসিম, ববিতা, এই হিরোদেরকে আমি প্রত্যেকটা ফ্লোরের সামনে দেখতেছি, আমি হা করে তাকায় আছি। ওই যে ওখানে মেকিং দেখছি, ওইটা দেখেই আমার মধ্যে এক ধরনের একটা ব্যাপার তৈরি হয়েছে, একটা ইন্সপায়ার্ড হয়ে গেছে। তখন হয়তো বুঝি নাই, পরে গিয়ে মনে হয়েছে যে ওইটাই আমার বীজটা ওই দিনই বপন হয়ে গেছে। আর বাবার শিক্ষাটা ছিল এরকম, বাবা যখন আসতেছি বাসে আমাকে আসতে আসতে বলতেছে যে তুমি কিভাবে সিনেমা বানাইতে হয় তোমাকে সবকিছু দেখায় দিছি, তাহলে কি তোমার আর হলে গিয়ে সিনেমা দেখতে হবে? আমি বলছি না, মানে আমাকে ওইভাবে না শিখায়, সুন্দর এইভাবে শিখাইছে, চমৎকার। মানে এইভাবে বাবা মানুষটাই অন্যরকম ছিল, বাবার শিক্ষার স্টাইলটাই এরকম ছিল। তো আমার ওই জায়গাটা বীজটা বপন ছিল। বুঝতে পারছি যাত্রা ভাইয়ের সাথে যখন লাইটের পিছনে বসে কাজ করতেছি ওই সময়। আর বিকাশটা হয়েছে বলতে পারেন অসীমদার কাছে গিয়ে, মানে আমার থিয়েটারটা শুরু অসিত দাস পুলক, ওনার হাত ধরে আসা। আমার থিয়েটারটাকে কিভাবে ধারণ করতে হয়, মানে আমার রক্তে যে মিশে গেছে, এইটার জন্য কামাল ভাই বলবো দায়ী। উনি ওনাকে এটা বলবো না, উনি বলবো এটার জন্য দায়ী, যে কিভাবে থিয়েটারটা ধারণ করতে হয়। আর আমি যে বিকাশ হয়েছি এটার জন্য বলবো যে আমি অসীমদার কাছে যখন কাজ করি, ওনার কাছ থেকে যখন শিখছি, তখন মনে হয়েছে যে আমি বিকশিত। উনি তো অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, ওগুলোতে তখন গিয়ে তুমি কি নিজেকে খাপ খাইতে? একটু শুরুর দিকে প্রবলেম হয়েছে মার্চ করতে, কারণ আমরা থিয়েটার প্র্যাকটিস, গ্রুপ থিয়েটার প্র্যাকটিস যেভাবে করি ওইখানের প্র্যাকটিসিংটা ওরকম না। আমাদের থিয়েটারে অনেক ইন্টারাকশন হয়। এখন দাদার ওখানে কিভাবে হয় জানি না, কিন্তু তখন যেটা হতো যে দাদার সাথে কেউ কথা বলতে ভয় পাইতো, মানে দাদার সাথে ইন্টারাকশন করতে ভয় পাইতো। দাদা ক্যারেক্টারটাই ওরকম ছিল, ওনার পার্সোনালিটিটাই ওরকম ছিল। তো আমি তো এই প্র্যাকটিসিং এর মধ্যে ছিলাম না। আমি যখন শুরু করলাম 6 মাসের কোর্স করলাম, কোর্স করার পরে যখন আমি ওনার সাথে প্রথম প্রোডাকশন দা ট্রায়ালে কাজ করা শুরু করলাম, প্রথম হচ্ছে যে আমি হুট করে একদিন আমি ওনাকে কোনো একটা ক্যারেক্টার আমাকে দিছে, ওইটার সম্পর্কে কিছু একটা ব্রিফ করতেছে, আমি কোয়েশ্চেন করে করলাম যে দাদা এটা কেন, এটা আমি কেন বলবো এইভাবে। তো উনি টাক করে আমার দিকে তাকাইলো, বাকি পারফর্মার যারা ছিল ওখানে তারা সাই করে আমার দিকে মুখ ঘুরাইলো, যে ওর এত বড় স্পর্ধা, ও দাদাকে প্রশ্ন করতেছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো দাদা বললো কেন, মানে? তো আমি পরে বললাম যে দাদা এটা আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন, আমি ডায়লগটা যে এভাবে দিব আমার তো বুঝতে হবে, আমি না বুঝে কেমনে দিব? হ্যাঁ, তো দাদা তখন বুঝছে যে এটা আমি ওই গ্রুপ থিয়েটার প্র্যাকটিসিং এর ভিতর থেকে আসছি, যেহেতু উনিও গণায়ন থেকে উনি গণায়ন করছেন। তো ওনার সাথে ওনার আর আমার কেমিস্ট্রি যে ইন্টারাকশন সেটা কিন্তু হচ্ছে, বাট এইটা ওই সময়ে খুব সহজভাবে অনেকে হয়তো নিতে পারে নাই বা পারছে, আই ডোন্ট নো, কিন্তু জিনিসটা স্বাভাবিক ছিল না। তো ওনার প্র্যাকটিসিংটা ছিল যে আমি ইন্টারাকশন করতেছি, কথা বলতেছি, এবং এটা আস্তে আস্তে ইজি হয়ে গেছে। কিন্তু উনি অনেক ডিসিপ্লিন ওয়েতে করাতে, উনি জানে উনি কি করতেছে, উনি জানে কোন পারফর্মারকে কোন ক্যারেক্টারটা করাবে, এবং সেইটা উনি একদম ঠিক ডিসিশন নেয়। এমন না যে ও ভালো করতেছে ওকে দিব, উনি জানে এই ক্যারেক্টারটা ওকেই করতে হবে, এবং ওই ঠিকঠাক, উনি কখনো ভুল ডিসিশন নেয় না, উনি কখনো ভুল ডিসিশন। ওনার সম্বন্ধে না, আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশে যারা আছেন, ডিরেক্টররা যারা আছেন, তাদের সম্বন্ধে বলার মানে কি বলবো, আমাদের দুঃসাহস নাই। এখন উনি যে একটা প্যাটার্নে তো উনি কাজ করেন, সেই প্যাটার্নটা মনে করো তুমি যে আমাদের যারা আমরা গ্রুপ ছেড়ে চর্চাটা করি তাদের থেকে একটু ভিন্ন। কিন্তু আমি তো দুইটাই পেয়েছি।
আমি এখন দুইটা ব্লেন্ড করতে পারতেছি। হ্যাঁ, আমি দুইটা ব্লেন্ড করতে পারতেছি যে আমি এখানের এই প্র্যাকটিসটার মধ্যেও আছি, ওখানে ওনার যেই ডিসিপ্লিন ওয়ে, ওই ডিসিপ্লিন ওয়েটাতে আমি থিয়েটারে ইনপুট করব। এখন যে ব্লেন্ড করতে পারে না, এই দায়টা তো তার। কিন্তু আমি অসীমদাকে ওই জায়গায় শ্রদ্ধা করি যে 2026-এও এসেও কিন্তু থিয়েটারের যে ডিসিপ্লিনটা তিনি কিন্তু মেনটেন করছেন, এবং আমরা কিন্তু গ্রুপ থিয়েটারে উনি আমাদের থেকে সময়ের থেকে, আমার যেটা মনে হয় দাদা সময়ের থেকে অনেক বেশি আগায় আছে। ডেফিনেটলি উনি 8, 9, 10-এর যেসব কাজগুলা করছে সেগুলা তখনই অনেক আধুনিক। মানে থিয়েটার নিয়ে উনি কোনো ছাড় দেন না কিন্তু। না, ছাড় দেন না। এবং উনি একদম প্রিসাইজ। আমি তো বললাম যে উনি অনেকে বলে যে 3 মাস 4 মাস 6 মাস রিহার্সাল করতে হবে, ওনার দরকার হয় না। আমরা জানো থিয়েটারে এখন বর্তমান যে প্রেক্ষাপটটা, আমি অন্যান্য দলের কথা জানি কিছুটা, যে তারাও আমার সাথে শেয়ার করে, বলে যে রীতিমতো একটা পারফর্মারকে অনেকটা, কি বলবো আমি, এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, অনেকটা ওয়েলিং করতে হয় যে আসো, একটু করো, একটু সময় দাও। কিন্তু আমাদের সময় আমরা যখন শুরু করি আমরা কিন্তু একটু দেখিনি। আমি নিজেও প্রথম জয়েন করেছি যখন আমাকে বলেছে চা নিয়ে আসো, আমি চা নিয়ে আসি। আমাকে বলছে রুমটা ছাড়ো, আমি রুমটা ছাড়ো, স্টিল আমি এখনো দিই এটা। আমি মনে করি এটা থিয়েটার কর্মী, এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এখন তুমি এটা দেখবা না কোনো ভাবে, এটা এখন নাই। সেই জায়গায় আমি বলবো যে রসিমদা এই শৃঙ্খলাটা এখনো না ওনার মধ্যে রেখেছে। এইটা অব্যাহত বলতে কি, এইটার আসলে কারণ জানি না, ওনার মধ্যে একটা জাদুকরি ক্ষমতা আছে, এটা মানতে হবে, থাকতে হয় তো আসলে। হ্যাঁ, না থাকতে হয়। ওনার মধ্যে এমন একটা ব্যাপার আছে যে আমি ঢুকার পরেই বুঝে গেছি যে এই মানুষটার কাছ থেকে আমার অনেক কিছু নেয়ার আছে। এখন উনি তো আমাকে উগলাই দিয়ে দিবে না, একদম আমাকে আস্বাদন করে নিতে হবে। এখন যে পারে নেয়, আর যে পারে না সে ওখানে আটকায় যায়। এখন এইটার দায়িত্ব অসীমদার না, এটার দায়টা আমাদের। এখন আমরা যদি আমাদের জায়গায় সচেতন থাকি তাহলে ঠিকঠাক। তো আমি তো ওই জায়গায়, যেমন আমি আজকের এই অবস্থানে যা করতেছি, যে উনি যে ধরেন 6 মাসের প্রোডাকশন 2 মাসেও যে করে, উনি তো জানে কি করতেছে, ওনার তো লাগতেছে না 6 মাস। এখন যারা 6 মাস করে তারা হয়তো জানে না, তারা প্র্যাকটিসিং করে করতেছে, এটাও একটা প্রসেস। এবং উনি 6 মাসের আগে 2 মাসে প্রোডাকশন করতেছে, 4 মাস, বাকি 4 মাস তো আমরা দেখতেছি না। ওই 4 মাস তো উনি একলা প্র্যাকটিস করতেছে, একলা সবকিছু গবেষণা করে রেডি করতেছে, একদম সবকিছু রেডি করে। তার মানে উনিও সেম সময়টা দিচ্ছে, উনি প্রত্যেকটা জিনিস প্রিসাইজ রাখে। দ্যাট মিন্স তোমার বার্ষিক পরীক্ষা, তুমি প্রিপারেশন আগে থেকে নিচ্ছ, হ্যাঁ, পরীক্ষার সামনে আসছে, তুমি পরীক্ষাটা দিচ্ছি। এই অসীমদার সূত্রটা অনেকটা সেরকম। এটা কিন্তু আসলে প্রত্যেকটা দলের থাকা উচিত। এবং ওনার ডিসিপ্লিনারি যে ওয়ে, এখনো এই যে আপনি বললেন যে আমরা এখন গ্রুপ থিয়েটারে অনেক কিছু দেখি না, ওনার ওখানে যান এটা পাবেন না আপনি। ওনার এখানে 6টা মানে 6টা 5 হইলে ঢুকতে পারে না। মানে উনি 6টা, এটা সত্য। কিন্তু আসলে আমরা থিয়েটারের লোক হয়ে বলছি, মেইনটেইন করতেছে উনি ওনার এইটা। এবং সবাই ভয় পায়। আমরা গ্রুপে গেলেই আমাদের তো প্র্যাকটিসিং হয়ে গেছে, 7টা কল মানে এটা বাংলাটাই, আমি 7:30টায় গেলে হবে। আমি অসীমদার ওখানে এটা পারবো না, স্টিল নাও পারবো না। ওইটা 7টা মানে 7টা 10 হইলে ঢোকা যায় না। আমরা 7টা টাইম দিয়েছি, 8টা 8:30 বেজে যাচ্ছে, পারফর্মার আসতেছে না, বসে আছে। আবার কখনো বলছে যে আজকে আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি, আসতে পারবো না। এবং এই জায়গায় হচ্ছে যে আমাদের মানে কমিটমেন্টের জায়গাটা আরো স্ট্রং করতে হবে। মানে আমাদের সংগঠনগুলোও এই জায়গায়, ধরেন আমরা তো একটা হারানোর ভয় থাকি। ওই যে বললেন যে ওয়াইলিং করি, একটু আসো দলে, তো একটু সময় দাও দলে, এইটা যে আমরা করি, মানে আমাদের মধ্যে একটা ভয় আছে যে আমাদের একটা প্রোডাকশন করতে গেলে 15-20 জন লাগবে, নতুন 5-6 জন লাগবে। এই নতুন 5-6 জনকে একটু গায়ে মাথায় হাত বুলাই আনতে হবে। আমাদের তো পিছুটা না। কিন্তু রাহাত, আমাকে থিয়েটার কিন্তু আমাকে অনেক বেশি কি লার্নিং এর জায়গাটা তৈরি করছে, ডিসিপ্লিন তৈরি করছে, সময়ের ডিসিপ্লিন বলো, কমিটমেন্টের ডিসিপ্লিন বলো, তো সবকিছু যখন আমাকে থিয়েটার শেখাচ্ছে, আমি কিভাবে থিয়েটারের সাথে এই ধরনের আচরণ করতে পারি, মানে আমার কাছে এটা খুব বেশি, কি বলবো, যুক্তিযুক্ত মনে হয় না আর কি। না, এখন যে গ্রুমিংটা আগে ছিল, এই গ্রুমিংটা এখন বন্ধ হইলো কেন? আগে ধরেন আমরা অনেক স্ট্রিক্ট ছিলাম, দলগুলো অনেক স্ট্রিক্ট ছিল যে ঠিক আছে, যে আসবে, যে আসবে না। এখন ধরেন থিয়েটারতে এমন না যে আমার 15 জন 20 জন 25 জন পারফর্মার লাগবে, 3 জন পারফর্মার দিয়েও তো থিয়েটার হয়। তাহলে আমরা সেই প্র্যাকটিসে যাই, একবার চ্যালেঞ্জটা নেই। কি হবে ভাই, 3 জন 4 জন দিয়ে পারফরম্যান্স হয় না। তো তাহলে আমার দলে পারফর্মার নাই, ওকে আমরা 4 জনের গল্প ধরি, কন্টিনিউ করি। কন্টিনিউ হইতে থাকলে ভাই এটা বন্ধ হবে না, তখন বাড়তে থাকবে। এটা হবেই। কিন্তু আমরা ওই জায়গায় শিথিল হয়ে যাই যে আয় হায়, আমার দলের কর্মী তো থাকবে না, ও কি একটু অয়েলিং না করলে তো আসবে না। নিজেদের মধ্যেই আসলে আমাদের কনফিডেন্স। মানে আমি বলতে যাচ্ছি যে কি, রাহাত কবির আজকে এতটা বছর পরে সে এখন নাট্য নির্মাতা হয়ে
সে একটা জায়গায় একটা পজিশনে গিয়েছে এবং সামনেও যাচ্ছে সে আস্তে আস্তে। এই অর্জনটা তো সে একদিনে করেনি, না। সেটার পিছনে তার সময়, হুম। শ্রম, হুম। মেধা, হুম। প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুড, তাই না? হুম। তাহলে একটা ছেলে কেন এটাকে এভাবে নিবে না যে আমাকে এখানে শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, আমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে? সুযোগটা পেয়ে যাচ্ছে। সে ধরেন এখন দুইটা জায়গাকে যদি ভাগ করি, ঢাকার চিটং, হুম। দুই জায়গায় থিয়েটার প্র্যাকটিস হচ্ছে। ঢাকা এক জিনিস, ঢাকার বাইরে অন্য সব ডিস্ট্রিক্ট একভাবে যদি ধরি, আমি চিটংয়ে একটা পারফর্মার, একটা ছেলে থিয়েটারে আসবে, তার প্রথম মাথায় থাকে যে আমি মিডিয়াতে যাব। সে উদ্দেশ্য করতেছে আমি থিয়েটারে আসবো, এটা করবো, এবং 3-4 মাস কাজ করার পরে তখন সে মনে করতেছে আমি শিখে গেছি। এবং আমাদের দলের যারা প্রধান বা যারা ডিরেক্টর, এই ছেলেটাকে 3-4 মাসের মধ্যেই পারফরমেন্সে উঠাই দিচ্ছে, স্টেজে উঠাই দিচ্ছে। স্টেজে উঠাতে অনেক সহজ, তার কাছেই জিনিসটা সহজ করে দিচ্ছে, এবং সেটা করে সে যায় পড়তেছে ঢাকায়, কিংবা এখান থেকে টুকটাক শর্ট ফিল্ম করতেছে। তার কাছে মনে হচ্ছে কাজটা সহজ, কাজটাকে কঠিন করে দেখ না, এটা একটা জিনিস। কিন্তু সেম প্র্যাকটিস কি ঢাকায় হয় না? ঢাকায় হয়, কিন্তু ঢাকায় তার এইমই থাকে আমি এই কাজটা করব, এবং ওই কাজটা করার জন্য সে থিয়েটারে নিবেদিত থাকে। থিয়েটারে ওইটা করলে সে ওই অপরচুনিটিটা পায়। আর আমাদের এখানে আমাদের থিয়েটারটাকে ইউজ করতেছে এখনকার ছেলে মেয়েরা। তো এইটার জন্য এই পরিবেশটা তো আমরা তৈরি করে দিচ্ছি। একদম। আমরা এই পরিবেশটা না তৈরি করলেই হয়। একটা ছেলে আসার পর 6 মাস ফেলায় রাখি না, কাজ না করাই। আমি এই যে আপনি বলতেছেন এত সময় দিচ্ছি, এত সময় দেওয়ার পিছনে আজকের আমি যে অবস্থানে আছি, এইটাই তো রেজাল্ট। 8 বছর 10 বছর ধরেন আমি মিডিয়াতে ঢুকতে পারতাম 2007-8-এ। আমি মিডিয়াতে গিয়ে ঢুকছি 2011-তে। আমি 7-8-এ গিয়েও মনে হয়েছে আমি তৈরি না, আমাকে সব কিছু শিখে যাইতে হবে থিয়েটার থেকে। মিডিয়াতে আসার পরে তখন আমি গিয়ে দেখলাম যে যখন আমি ডিরেকশনে দিব, আমি কোথাও অ্যাসিস্ট করি নাই। আমি ডিরেকশন দিতে যাই, দেখতেছি যে আমি তো সব জানি, নতুন করে জানার কি আছে, আমি তো এই কাজগুলো করতে পারি। তখন বুঝলাম যে আমি টেকনিক্যালি সাউন্ড না, আমি ক্যামেরার ফ্রেমিং বুঝি না, আমি মিডিয়ার লাইটটা বুঝি না। তখন মনে হয়েছে আমাকে টেকনিক্যালি সাউন্ড দিতে হবে। তখন গিয়ে আমি ফিল্ম মেকিং এর তখনও একাডেমিক ভাবে আমি ফিল্ম মেকিং কোর্সটা করলাম, যে আমার এটা জানতে হবে। তো আমার দীর্ঘ সময়ে 8 বছর 10 বছর 12 বছর থিয়েটারে দিয়েই তো আমি এই রেজাল্টটা পাচ্ছি। এখন আমি অনসেটে আর্টিস্টের সাথে বার্গেনিং করতে পারতেছি, আর্টিস্টের সাথে লজিক নিয়ে কথা বলতে পারতেছি, অ্যাক্টিং নিয়ে কথা বলতে পারতেছি, অ্যাক্টিং দেখাই দিতে পারতেছি। যে কোনো জিনিস নিয়ে আমার একটা খুব হেলদি কনভারসেশন হচ্ছে। এই যে কনফিডেন্টের জায়গাটা, এবং কোন জায়গায় কি ব্লকিং হবে, কি না হবে সবকিছু জিনিস যে আমি ভাবতেছি, আমি লাইট কারেকশন দিতে পারতেছি, আমি ক্যামেরার কানেকশন দিতে পারতেছি, ইনফ্যাক্ট আমি মেকআপ নিয়েও কথা বলতে পারতেছি। এই জায়গাগুলো তো আমি থিয়েটার না করলে পারতাম না। আমার সাথে তো আরো অনেকে ডিরেকশন দেয়, তারা তো এটা করতে পারতেছে না, ডিরেকশনটাই দিচ্ছে শুধু। তো ওই যে সফলতার জায়গা, এই জায়গা থেকে এখন মনে হচ্ছে যে সফলতার মানদণ্ডে আমি এখন যেই অবস্থানে আছি, আমি তো সবকিছুই পাইছি, আর কি পাওয়ার আছে? নাট্য নির্মাতা থেকে আমরা চলচ্চিত্র নির্মাতা থেকে কখন রাহাত কবিরকে আমরা দেখতে পাবো? এটা কোনো প্ল্যান আছে কি? আরেকটু আমি সময় নিই। মানে আমার এখনো মনে হয় যে আমি তৈরি, মানে একটা পরিকল্পনা তো তোমার আছে। হ্যাঁ, পরিকল্পনা আছে যে আমি এখনো টেলিভিশন ফিকশনে আছি, ওটিটিতে কিছু কাজ করছি। তো এরপরে ধূপ করে আমি মানে ফিল্ম ব্যাপারটা বিশাল একটা বড় ক্যানভাস, তো ওইটার জন্য এখনো আমার কাছে মনে হয় আমি অপরিপক্ক। মানে আমি এখন ধাপ করে যদি নেমে যাই, আমি আজকের প্রায় 13-14 বছর কাজ করেও এখন আমার কাছে মনে হয় যে না, আমার এখনো জানার আছে, বোঝার আছে, শেখার আছে। একটা প্রশ্ন করতে পারি এটা তোমাকে, আমি জানি না তুমি এটা কিভাবে মানে কিভাবে নিবে। কোনোভাবেই নিব না। সেটা হচ্ছে যে কি টিভি নির্মাতা কিংবা চলচ্চিত্র নির্মাতা আমরা যেতে দেখি আর কি, সেখানে খুব পরিচিত মুখকে ওরা খুব বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, কিন্তু নতুন মুখকে ওরা প্রাধান্য দিতে চায় না কেন? ওরা কারা? সে থিয়েটারের লোক হোক, মানে সুযোগ দিতে চায় না কারা? মানে যারা ডিরেক্টররা? প্রশ্নটা কি ডিরেক্টরদের ক্ষেত্রে? এটা যদি ডিরেক্টররা যদি চুজ করে থাকে তাহলে ডিরেক্টরদের সুযোগ নাই, ডিরেক্টরদের সুযোগ নেই এটা চুজ। আর যদি প্রযোজক করে সেটা, তাহলে সেক্ষেত্রে প্রযোজকেরও সুযোগ নেই। ব্যাপারটা হচ্ছে মানে কারা করে এই সিলেকশন গুলো, কারা করে? এখন ধরেন আমি একটা নাটক বানাবো, একটা ফিকশন বানাবো, ওই ফিকশনটা যাবে টেলিভিশনে বা ইউটিউবে। তো ওই ফিকশনটা যারা দেখবে, অডিয়েন্স তো নন ফেস দেখতে চায়। এখন নন ফেস না দেখলে ব্র্যান্ডিং আসবে না, পৃষ্ঠপোষক আসবে না। এখন আমি একটা আননোন ফেস দিয়ে যখন বানাবো, আমাকে ব্র্যান্ডিং করবে না, আমি এই প্রস্তাবনাটাই দিতে পারবো না। এইটা যদি বলে যে কাজ করতে করতে আস্তে আস্তে হয়ে যাবা, এইটা আসলে ভুল তথ্য, স্বপ্ন দেখানো।
কাজ করতে করতে হবে না। কিন্তু যারা আসছে আজকে, যারা আজকে খুব ফেমাস, যারা যাদেরকে নিয়ে কাস্টিং গুলো হয়, মানে নতুন মানে পরিচিত মুখগুলো, তারাও তো একসময় ওদের কাতারেই ছিল। ওই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই সময়ের ওই ভালো প্র্যাকটিসটা ছিল। তুমি কোনটাকে দেখো? তুমি কি নতুনদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করো, নাকি পুরাতন নতুন সব মিলিয়ে? আমি 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 দুই ধরনের। আমি কখনো রিস্ক নেই না একদম নতুনদেরকে নিয়ে, এটার ক্ষমতা আমার নাই, এই জায়গায় আমার হাত বাঁধা। কিন্তু নতুনদেরকে সুযোগ দিতে দেওয়া উচিত বলে? হ্যাঁ, না সেটা করি, যে ধরেন আমি ব্লেন্ড করি, আমার নন ফেসও থাকে আননোন ফেসও থাকে, ব্লেন্ড করি। আমি রিসেন্ট আমার এই যে লাস্ট যে প্রোডাকশনটা, ওইখানে আমি একজন নতুন মুখকে প্রমোশন দিছি, যে ধরেন বর্ষণ কাজ করছে, ফিমেলটা না ফিমেল না, বর্ষণের সাথে আশিক নামে একটা ছেলে কাজ করছে। বর্ষণের সাথে আমি আশিককেও এখানে সুযোগটা দিছি যে আশিক করুক, কারণ তার মধ্যে সম্ভাবনা আছে। কিন্তু আমি শুধু আশিক বেস কাজ করতে পারবো না, আমাকে প্রডিউসারও ওই ফ্লোর দিবে না, চ্যানেলও ওই ফ্লোর দিবে না, এজেন্সিও ফ্লোর, মানে ওইটা অন্য একটা গল্প, ওইটা অন্য গল্প। ওইটার সাথে বিজনেস মার্কেটিং অনেক কিছু রিলেটেড, এটা অন্য একটা গল্প। যদি নির্মাতারা বলে যে না আমরা চেষ্টা করি, এই করি সেই করি, এটা একদম ভুল তথ্য। এটা আমরা সবসময় এটা আশাবাদী যে এই যারা ডিরেকশন লাইনে কাজ করছেন, যারা ফিল্ম মেকার কিংবা যারা নাট্য নির্মাণ করছেন, তাদের কাছে আমরা এটা আশা করব যে নতুনদেরকেও সেই বেশি বেশি করে সুযোগটা দেওয়া হোক, কারণ নতুনদের মধ্যে অনেক বেশি প্রতিভাবান আছে, সম্ভাবনা আছে। এইটা ধরেন আমি পারবো যখন আমাকে সুযোগটা দিবে, এজেন্সি যখন ওই স্বাধীনতাটা দিয়ে দেয়। বা অনেক সময় এরকম ফ্লোর আসে, আমরা নতুন 5টা মুখ নিয়ে কাজ করব, প্রজেক্টই হয় এইভাবে, নতুন 5জনকে লঞ্চিং করব। কিন্তু ইন রেগুলার প্রজেক্টে এইটা যারা বলে যে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি, কেউ সুযোগ দেওয়ার চেষ্টা করে না। এটা একদম ডাহা মিথ্যা কথা, কেউ সুযোগ দেওয়ার চেষ্টা করে না। কে নিজের গায়ে বোনের মোশতারা, এটা রিয়েলিটি। নাট্য নির্মাণের ক্ষেত্রে আগামী 50 বছরে তুমি এটাকে কোন জায়গায় দেখতে চাও? কোনটা? তোমার এই যে নাট্য নির্মাণ কিংবা চলচ্চিত্র নির্মাণে তোমার যে পরিকল্পনা, অথবা যে কাজটা করছো। 50 বছর তো অনেক দূর। আমি আগামী 5 বছর আমি আগামীকাল কি করব সেটা আমি কালকে সকালে ভাবি। কিন্তু আমাদের যারা দর্শক অথবা যারা আমাদের শ্রোতা যারা আছে, তারা তোমার 50 বছরে সেই জিনিসটা জানতে চায়। মানে আমি স্বপ্নটা আমার, মানে আমি নিজেকে বলতে আমার 50 বছর তো অনেক দূরে। আমি এমন ভাবতে চাই যে অ্যাটলিস্ট 5টা প্রোডাকশন আমার বেঁচে থাকুক, 5টা প্রোডাকশন দেখে 50 বছর পরেও যাতে মানুষ ওই 5টা প্রোডাকশন দেখে। 50টা প্রোডাকশন দেখার বাস্তবতা বাংলাদেশে নাই। এখন যে তুমি যতগুলো কাজ করেছো, সব কাজ করার পরেও তোমার কি এখনো অতৃপ্তি রয়ে গেছে? এখন পর্যন্ত আমি এমন কোনো প্রোডাকশনের নাম বলতে পারবো না যে এই কাজটা আমি ওন করি। যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে রাহাত তোমার একটা প্রোডাকশন বলো যেটা আমি দেখবো, যেটা ভালো লাগবে, আমি একটাও বলতে পারবো। আমি এখনো ওন করি না, আমি করার জন্য করতেছি এখনো, মানে নিজের প্রোডাকশন, এই কাজটা আমি ওন করি, এই কাজটা দেখো। এখনো পর্যন্ত আমি ওই প্রোডাকশনটা করতে পারি নাই। হ্যাঁ, এই ক্ষুধাটা আমার ভালো, এই ক্ষুধাটা যতদিন থাকবে ততদিন আমার চেষ্টা, দিনের পর দিন তোমার ক্ষুধা বাড়ছে। হ্যাঁ, এখন ধরেন আমার আমি পেট যদি ভরে যায় তাহলে আমার এই খিদাটা থাকবে না। এখনো পর্যন্ত আমি এমন কিছু করি নাই যেটা মানে আমি তৃপ্তি নিয়ে। খুবই চমৎকার বলেছো। এটা একটা অনেক বিশাল একটা মেসেজ তুমি দিয়েছো, যে প্রতিটা কাজের, যতই আমি ভালো কাজ করছি কিংবা খারাপ কাজ করছি, সবকিছুর মধ্যেই কিন্তু যে একটা অতৃপ্তি এখনো তোমার মধ্যে কাজ করছে, এটা কিন্তু একটা বড় একটা মেসেজ। যারা দেখছেন, যারা শুনছেন, তারা তো অবশ্যই বিষয়টা নিয়ে ভাববেন। তাহলে আমরা অনেকটা শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের গল্প আমরা চাইলে সারা রাত আমরা টেনে নিতে পারবো। তুমি মানে অনেক সময় নিয়ে আমাকে সময় দিয়েছো, মঞ্চালককে সময় দিয়েছো, এটার জন্য মঞ্চালক তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে মঞ্চালকে তুমি আজকে এসছো, এটার অনুভূতিটা তোমার কাছে একটু জানতে চাই। অনুভূতি হচ্ছে যে আমার কাছে এটাকে অনেক বড় একটা সম্ভাবনার জায়গা মনে হয়েছে। যখন থেকে আমি আপনার কন্টেন্ট গুলা, কিছু ক্লিপ বা কিছু এপিসোড আমার চোখের সামনে আসছে, আমি এটা সবসময় ফিল করছি যে আমাদের চিটংয়ে অনেক অনেক গুণী মানুষ আছে যাদেরকে কখনো সামনেই আনা হয় না। তো মঞ্চালক এরকম একটা কাজ করার পরেই আমি খুব উৎসাহিত হয়েছি, এবং আমি কিন্তু আপনার প্রায় অনেকগুলো এপিসোড দেখছি যে তাদের সাথে তো আমার এখন ওইভাবে যোগাযোগ হচ্ছে না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, অনেকদিন পর চিটিং আসলে দেখা হয়। এই মানুষগুলোকে ক্যামেরার সামনে আনা, তাদের সাথে কথা বলা, এখন যারা কাজ করতেছে তারা দেখলে পিছনের যে স্ট্রাগলিং এর গল্প, এই মানুষগুলো কিন্তু স্ট্রাগলিং এর গল্পগুলো বলতেছে। আর যারা নতুন যারা কাজ করতেছে, এই যে আমরা ফ্রাস্ট্রেশনের কথা বলি, সবাই এখনকার জেনারেশন অনেক অস্থির, তারা দ্রুত চায়, শর্টকাট ওয়ে চায়, এই গল্পগুলা শুনলে
পথটা যে অনেক মসৃণ না, শর্টকাটে যে কিছু পাওয়া যায় না, সেটা কিছুটা হলেও ফিল করবে। একদম। মানে এইটার জন্য এই মঞ্চালক দারুণ একটা উদ্যোগ নিছে, এবং আমি বলবো এটার সাথে সাথে আপনারা গুণীজন বয়স্ক যারা আছে দীর্ঘদিন কাজ করতেছে তাদেরকেও যেমন নিয়ে কাজ করতেছেন, ইয়াংদেরকেও একটু আনেন। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে যে ধরেন ইয়াংরা আসলেও তারাও কিন্তু এখনকার জেনারেশনের প্রতিনিধি, আরো তরুণরা আরো বেশি উৎসাহ পাবে। তো এটা এই তো আমার কাছে এই জিনিসটা আমাদের সেই প্ল্যানটা আছে, আমরা তরুণদের পাশাপাশি এবং আমাদের অগ্রজ যারা আছেন তারা তো অবশ্যই, আবার আমাদের যারা তরুণরা আছে তাদেরও একটা ভাবনার জায়গা আছে। মঞ্চালক এই প্ল্যানটা মঞ্চালকের কাছে আছে এবং অনেকেই আমাদের পাইপলাইনে আছেন, আমাদের তরুণ এবং অগ্রজ অনেকেই আছেন। তুমি তো দেখছো আমাদের সবগুলো পর্ব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আরো দেখবে এবং তুমি আরো মঞ্চালকে আরো আসবে সেই প্রত্যাশাটুকু রাখছি। তোমাকে মঞ্চালকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা খুব চুটিয়ে গল্প করলাম আমাদের প্রিয়জন, আমাদের কাছের মানুষ, নাট্য নির্মাতা এবং মঞ্চ অভিনেতা, মঞ্চ নির্দেশক রাহাত কবিরের সাথে। অনেকদিন সে চিটংয়ে আসছে, অনেকদিন ঠিক বলবো না, মানে মাঝে মাঝে আসে কিন্তু নিজের কিছু কাজের জন্য আবার ফিরতে হয়। এই ব্যস্ততা নিয়ে যে সে মঞ্চালককে সময় দিয়েছে, আমরা মঞ্চালকের পুরো টিম তার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।